ইয়ামাহা তাদের প্রথম হায়ার সিসির বাইক FZ25 বাংলাদেশের বাজারে লঞ্চ করে দিয়েছে আর দাম রেখেছে 4,35,000 টাকা। কিন্তু এই 4,35,000 টাকা খরচ করে এই বাইকটি কেনা কি আপনার উচিত হবে? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইয়ামাহা FZ25 এর কিছু ভালো এবং খারাপ দিক, আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলবো 4,35,000 টাকা খরচ করে এই বাইকটি কেনা আপনার জন্য উচিত হবে কিনা তা সম্পর্কে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো চলুন প্রথমে ভালো দিকগুলো সম্পর্কে জেনে আসা যাক। নাম্বার 1, এই বাইকটির লুকস। সত্যি কথা বলতে আমি পার্সোনালি ইয়ামাহা FZ সিরিজের বাইকগুলোর লুকস এবং ডিজাইন খুব একটা পছন্দ করি না, কিন্তু এই বাইকটির ক্ষেত্রে বলতে বাধ্য হচ্ছে এটার লুকস যথেষ্ট ভালো। আর এই ডিজাইনটি সর্বপ্রথম 2020 সালে আসলেও এটা এখনও যথেষ্ট মডার্ন এবং অ্যাগ্রেসিভ লুকিং। বিশেষ করে এই বাইকটির ফ্রন্ট ডিজাইন। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং সিঙ্গেল প্রজেক্টর LED হেডল্যাম্প এবং উপরে একটি LED DRL ব্যবহার করা হয়েছে। আর পিছনের কথা বললে পিছনে একদম নিট অ্যান্ড ক্লিন ডিসেন্ট লুকিং LED টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। আর 14 লিটারের ফিউল ট্যাঙ্কের সাথে উপরে প্লাস্টিকের হালকা বডি কিটের সাথে আছে ইয়ামাহা 3D লোগো এবং ফিউল ট্যাঙ্কে FZ25 ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। এরপর এই বাইকটির দ্বিতীয় ভালো দিক হচ্ছে এটার পাওয়ার এবং টর্ক। এই বাইকটি সর্বোচ্চ 20.9 হর্স পাওয়ার @8000 RPM এবং 20.1 নিউটন মিটার টর্ক @6000 RPM উৎপাদন করতে সক্ষম। আর হ্যাঁ, 250 সিসি সেগমেন্টের বাইক হিসেবে কিন্তু এই পাওয়ার খুব একটা বেশি না, এটা ডিসেন্ট। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই পাওয়ার এবং টর্ক কিন্তু যথেষ্ট ভালো, কারণ বাংলাদেশে খুব একটা শক্তিশালী বাইক তেমন অ্যাভেলেবেল নেই। আর পাওয়ারফুল ইঞ্জিন থাকায় এই বাইকটি বাংলাদেশের যে কোনো রোড কন্ডিশনে আরামে চালাতে পারবেন। তৃতীয় ভালো দিক হচ্ছে এই বাইকটির পারফরমেন্স। আপনারা হয়তো জেনে থাকবেন ইয়ামাহা FZ সিরিজের 150 সিসি সেগমেন্টের যে বাইকগুলো আছে সেগুলোর পারফরমেন্স 150 সিসির বাইক হিসাবে একদমই ভালো না, কিন্তু এই বাইকটির পারফরমেন্স একটা 250 সিসি সেগমেন্টের বাইক হিসাবে যথেষ্ট ভালো। বিশেষ করে এটার ইনিশিয়াল পাওয়ার। এটাতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.19 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 7 সেকেন্ড, যেটা 250 সিসি সেগমেন্টের একটা বাইক হিসাবে যথেষ্ট ভালো। আর ইনিশিয়াল পাওয়ার ভালো হওয়ায় হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে এই বাইকটি দিয়ে আপনি বড় বাস বা ট্রাককে অনায়াসে ওভারটেক করতে পারবেন। আর এই ক্ষেত্রে বেশিরভাগ প্রাণঘাতী দুর্ঘটনা কিন্তু ইনিশিয়াল পাওয়ার খারাপ হওয়ার কারণেই হয়। যাই হোক, এই বাইকটিতে প্রায় 144 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়, তবে অভিযোগ রয়েছে এটা হাই স্পিডে গিয়ে ল্যাগ করে বা একটু ভাইব্রেশন করে। যাই হোক, চতুর্থ ভালো দিক হচ্ছে এটার কমফোর্টনেস। ইয়ামাহা FZ সিরিজের বাইকগুলো তাদের কমফোর্টনেসের জন্যই বিখ্যাত। আর বাংলাদেশের বাজারে এখনও পর্যন্ত যেসব হায়ার সিসির বাইক লঞ্চ করা হয়েছে তার মধ্যে এই FZ25 সবচেয়ে বেশি কমফোর্টেবল। বাইকটির সিটিং পজিশন যথেষ্ট আপরাইট এবং হ্যান্ডেলবার হিসাবে পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যার ফলে এই বাইকটির রাইডিং পশ্চার খুবই কমফোর্টেবল। আর এটার ওজন 153 কেজি এবং সিট হাইট 795 মিলিমিটার, যার ফলে এটা কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। তবে 5 ফিট 4 ইঞ্চির একটু কম হলেও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। এই বাইকটির পঞ্চম এবং সর্বশেষ ভালো দিক হচ্ছে এটার ব্রেকিং। বাইকে যতই সেফটি ফিচার্স থাকুক না কেন, সেটার ব্রেকিং যদি খারাপ হয় তাহলে সেই বাইকটি সুরক্ষিত নয়। আর এক্ষেত্রে অনেক এগিয়ে থাকবে FZ25, কারণ এটার ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা ABS। আর বড় ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল ABS থাকায় এটা খুবই খারাপ পরিস্থিতিতেও সুরক্ষিতভাবে ব্রেক হয়ে যায়। তো আপনারা তো এটার অনেক ভালো দিক দেখে নিলেন, চলুন এবার খারাপ দিকগুলো দেখে আসা যাক। এই বাইকটির প্রথম খারাপ দিক হচ্ছে এটার ইঞ্জিন। কি বলছিস? বাইকটিতে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের অয়েল কুলড SOHC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249 সিসি। কিন্তু এই 2 ভ্যালভের ইঞ্জিনের জায়গায় যদি 4 ভ্যালভের ইঞ্জিন ব্যবহার করা হতো তাহলে আরও ভালো হতো। আর এই 2 ভ্যালভের ইঞ্জিন ব্যবহার করায় এটা হাই RPM-এ গিয়ে ভাইব্রেশন করে আর হাই স্পিডে গিয়ে একটু ল্যাগ করে। আপনাদেরকে সংক্ষেপে বলে রাখি এই 2 ভ্যালভের ইঞ্জিন কিভাবে কাজ করে। এটাতে একটা ভ্যালভের মাধ্যমে বাতাস এবং পেট্রোলের মিশ্রণ সিলিন্ডারের ভিতরে ঢোকে, আর সিলিন্ডারের ভিতরে পেট্রোল জ্বলে শক্তি উৎপাদনের পরে যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেটা আরেকটা ভ্যালভ দিয়ে বেরিয়ে যায়। আর যে ভ্যালভ দিয়ে বাতাস এবং পেট্রোলের মিশ্রণ ঢোকে সেটাকে বলে ইনটেক ভ্যালভ এবং যেটা দিয়ে বের হয়ে যায় সেটাকে বলে এক্সস্ট ভ্যালভ। আর যেহেতু 2 ভ্যালভের ইঞ্জিনে একটা ইনটেক ভ্যালভ থাকে, তাই বাইকটি যখন হাই RPM-এ চলে তখন একটা ইনটেক ভ্যালভ দিয়ে যথেষ্ট পরিমাণ পেট্রোল এবং বাতাসের মিশ্রণ ঢুকতে পারে না, তাই এটা হাই স্পিডে গিয়ে একটু ল্যাগ করে।
আর এজন্যই যদি এই বাইকটিতে 2 ভ্যালভের ইঞ্জিন ব্যবহার না করে 4 ভ্যালভের ইঞ্জিন ব্যবহার করা হতো তাহলে আরও ভালো হতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দ্বিতীয় খারাপ দিক হচ্ছে এই বাইকটির ফিচার্স। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসাবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল নেগেটিভ ডিসপ্লে, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। কিন্তু এই বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি এবং গিয়ার পজিশন ইন্ডিকেটর নেই। তাছাড়া এই বাইকটিতে এফজেডএস ভার্সন 4-এর মতো ট্রাকশন কন্ট্রোলও ব্যবহার করেনি ইয়ামাহা। তবে ইন্টারন্যাশনাল মার্কেটে এই বাইকটির নতুন ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, যেটাতে এরকম বড় ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সাথে সাথে রয়েছে ইয়ামাহা স্মার্ট ওয়াই কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে সেই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো বাংলাদেশের বাজারে যেটা লঞ্চ করা হয়েছে সেটা পুরনো মডেলের FZ25, আর এটা কিন্তু আমাদের সাথে শুধু ইয়ামাহা করেনি, সুজুকি এবং সিএফ মোটোও করেছে। তারা বাংলাদেশে পুরনো ভেরিয়েন্টের বাইকগুলো লঞ্চ করেছে, যেখানে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের ওই একই মডেলের নতুন ভেরিয়েন্টের বাইকগুলো অ্যাভেলেবেল আছে। ইমোশনাল ড্যামেজ। যাই হোক, এটার তৃতীয় খারাপ দিক হচ্ছে এটা সাসপেনশনস। বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যেটা এই সেগমেন্টে যথেষ্ট ভালো। কিন্তু এটা সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। কিন্তু সামনে যদি টেলিস্কোপিকের জায়গায় ইউএসডি ফর্ক ব্যবহার করা হতো তাহলে আরও ভালো হতো, কারণ সিটি এবং হাইওয়ের মধ্যে ইউএসডি ফর্কের পারফরমেন্স টেলিস্কোপিকের তুলনায় ভালো, আর ইউএসডি ফর্ক ব্যবহার করায় বাইকের কন্ট্রোলিংও অনেক ভালো হয় টেলিস্কোপিকের তুলনায়। তাছাড়া ইউএসডি ফর্ক ব্যবহার করায় বাইকগুলোকে আরও বেশি প্রিমিয়াম লাগে। আর বাংলাদেশের বাজারে তো এখন 3 লক্ষ টাকা বাজেটেও বেশ কিছু বাইক পাওয়া যায় যেগুলোতে ইউএসডি ফর্ক ব্যবহার করা হয়। আর বুঝতে হবে, এই বাইকটি যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে 4,35,000 টাকা খরচ করতে হবে। আর এত টাকা খরচ করে আপনি যে সাসপেনশন পাবেন সেই একই সাসপেনশন আপনি 2,30,000 টাকা খরচ করে একটা বাইক কিনলেও পাবেন। তো ইটস নট ফেয়ার। চতুর্থ খারাপ দিক হচ্ছে এটার টায়ার সাইজ। বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। তবে 250 সিসি সেগমেন্টের এত শক্তিশালী একটা বাইক হিসাবে এটা সামনে পিছনে আর একটু মোটা চাকা ব্যবহার করলে আরও ভালো হতো। তবে স্টিল এটা কিন্তু খুব একটা খারাপ না। আর হ্যাঁ, ইয়ামাহা কিন্তু তাদের 150 সিসি সেগমেন্টের এফজেড বাইকগুলোতেও এই একই টায়ার ব্যবহার করে। এখন আসল কথা, এই বাইকটি কি এত দাম দিয়ে কেনা আপনার উচিত হবে? ওয়েল, আপনি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চান তাহলে এই বাইকটি এর প্রাইসকে জাস্টিফাই করে না। এই বাইকটি যদি 3,60,000 থেকে 3,80,000 টাকার মধ্যে পাওয়া যেত তাহলে ভালো হতো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কিন্তু আপনার কাছে যদি অঢেল টাকা থাকে এবং অনেক লং ডিস্টেন্স ট্রাভেল করার জন্য একটা কমফোর্টেবল বাইক চান তাহলে এই বাইকটি আপনার জন্য ভালো হতে পারে। আর হ্যাঁ, আপনার কাছে যদি প্রাইস ম্যাটার না করে তবেই এই বাইকটি কিনবেন, নইলে নয়। কারণ এই দামে বাংলাদেশের বাজারে আপনি অনেক বাইক অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেগুলো এটার চেয়ে অনেক ভালো, হোক সেটা নতুন বা সেকেন্ড হ্যান্ড। তো এই ছিল ইয়ামাহা FZ25 সম্পর্কে বিস্তারিত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।